আচ্ছা, আমার যতটুকু মনে হয় তোমরা হচ্ছে ম্যাক্সিমাম এসএসসি 26, তাই তো? তো তোমাদের হয়তো পরীক্ষা মার্চের দিকে হয়তো হবে। তো আমি জানি তোমাদের জায়গায় হচ্ছে আমিও ছিলাম। তো এই মোমেন্টে এসে দেখা যায় যে পরীক্ষা খুব সামনে চলে আসছে। আর হয়তো 6 মাসের মতো হয়তো তোমরা পাবা, কিন্তু দেখা যায় যে সিলেবাস এখন ওইভাবে শেষ হয় নাই, বা হচ্ছে যতটুক যা পড়ছি সবকিছু হয়তো ভুলে গেছি, অথবা এরকম কোনো কিছু ঠিকভাবে মনে নাই। তো আমরা চাচ্ছি তোমাদের জন্য একদম প্রথম থেকে শুরু করব আমরা, যে এই 6 মাসে যেন আমরা আবার পুরাটা যেন সিলেবাস আমরা কভার তোমাদের জন্য করে দিতে পারি, যেন তোমাদের এসএসসি এক্সামের জন্য খুব হেল্প হয়। আর এখনো যদি তোমরা পড়ালেখা শুরু না করো আর কি, মানে আমরা এই যে আমরা এখন প্রথম থেকে শুরু করছি, তুমি যদি এখনো যদি পিছায় যাও, তাহলে হচ্ছে এরপরে আর তোমাদের সিলেবাস কভার করা হয়তো বা পসিবল হবে না, বা হইলেও সেটা খুব টাফ। তো আমরা আশা করব তোমরা হচ্ছে আমাদের সাথে, আমরা প্রতিদিন যা পড়াবো প্রতিদিনের পড়াটা যদি তোমরা করে ফেলো, তাহলে দেখা যাবে যে পরীক্ষার প্রায় আরো 1-2 মাস আগেই হয়তো আমরা সিলেবাস শেষ করে ফেলবো, তখন হয়তো তোমরা একটা ভালো পজিশনে থাকবা, কনফিডেন্স থাকবে, এক্সামও ভালো হবে পরে। তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা জেনারেল ম্যাথের সেট ও ফাংশন, সেটা হচ্ছে আমরা শুরু করছি আর কি। সেট ও ফাংশন পড়ানোর আগে তোমাদের তো হচ্ছে শর্ট সিলেবাস যেহেতু, তাই বাস্তব সংখ্যা যেই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই। কিন্তু সেট ও ফাংশন ভালোভাবে বোঝার জন্য 2-3টা জিনিস বাস্তব সংখ্যা থেকে আগে থেকে একটু বুঝে আসতে হবে। এই বেসিকটা যদি না থাকে তাহলে হচ্ছে তোমাদের পরে সেট ও ফাংশনের ম্যাথ গুলা বা অন্যান্য চ্যাপ্টারের ম্যাথ গুলা করতে গেলেও দেখবা যে ওই বেসিকটা না থাকার কারণে আহ, তোমাদের ওই ম্যাথ গুলা সলভ করতে একটু ঝামেলা হবে, বা কোয়েশ্চেন গুলা বুঝতে ঝামেলা হবে। তো প্রথমে আমরা বাস্তব সংখ্যা থেকে 2-3টা জিনিস একটু জেনে, তারপর হচ্ছে যেগুলো আমাদের লাগবে আর কি, সেই জিনিসগুলো জেনে তারপরেই হচ্ছে আমরা সেট ও ফাংশনে চলে যাব। তো আমাদের প্রথমে আর কি কয়েকটা টপিক সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা আছে, যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, ধনাত্মক, ঋণাত্মক, এ ধরনের অনেক ধরনের সংখ্যা আছে। তো এই সেট ও ফাংশনে ম্যাথগুলো ঠিকভাবে বোঝার জন্য বা সলভ করার জন্য তোমার হচ্ছে এই সংখ্যাগুলার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তো যেগুলা আমরা ম্যাক্সিমাম টাইমে ম্যাথগুলোতে পাই, যে যেই সংখ্যাগুলোর কথা আমাদেরকে বলে, সেই 3-4টাই আমি তোমাদেরকে দেখাবো, বেশি দেখাবো না, যেগুলো লাগবে না সেগুলো আর দেখাবো না। তো প্রথমে যদি আমি শুরু করি, তো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বা ইংলিশে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা জিনিসটা হচ্ছে আমরা এমনি নর্মালি যেসব ধরনের সংখ্যা মনে করো দেখে থাকি, ধরো 1 2 3 4 5 6, এ ধরনের থেকে শুরু করে যা যা সংখ্যা আছে, সব ধরনের সংখ্যাকে আমরা সাধারণ স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার একটা বিষয় যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কখনোই নেগেটিভ বা ঋণাত্মক হইতে পারে না। অর্থাৎ সকল ধরনের ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার আওতার মধ্যে পড়ে। তো এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে হচ্ছে জিরো কি স্বাভাবিক সংখ্যা নাকি? জিরো হচ্ছে ধনাত্মকও না, আবার ঋণাত্মকও না। জিরো হচ্ছে জিরোকে আমরা কি বলবো, জিরো থেকে আমরা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক কোনটা কি এটা আমরা বোঝা শুরু করি। তো জিরোকে আমরা কখনোই ধনাত্মক সংখ্যা বলবো না। তাই স্বাভাবিক সংখ্যার মধ্যে অবশ্যই জিরো পড়বে না, কারণ যেহেতু আমরা বলছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা হইতে গেলে অবশ্যই সেটা ধনাত্মক সংখ্যা হইতে হবে। তো আমরা এখানে লিখতে পারি ধনাত্মক সংখ্যা। যে আমি যদি উদাহরণ দেই কোনোটা, তাইলে ধরো এই তো 1 2 3 4, যা যা দেখছো, ডট ডট ডট, এগুলাই হচ্ছে তোমাদের ধনাত্মক সংখ্যা। আর আমরা যখন ম্যাথগুলো সলভ করতে যাই, তখন দেখবা সেটের ক্ষেত্রে ম্যাথে এরকম দেওয়া থাকে যে এক্স বিলংস টু এন।
এই জিনিসটা আমরা আশা করব যে তোমরা হয়তো দেখছো, তোমরা হয়তো সেট অফ ফাংশন যেহেতু অনেক প্রথম দিকের চ্যাপ্টার, তো তোমরা হয়তো এটা অন্তত এতটুকু খেয়াল করছো যে এরকম এন দেওয়া থাকে। তো এন দিয়ে কি ডিফাইন করি আমরা? এন দিয়ে ডিফাইন করি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বারের যে এন, এই জিনিসটাকেই হচ্ছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এই এন এর জন্য এটাকে এক্স বিলংস টু এন দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যেই সংখ্যাটার কথা বলবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলতে, তো পূর্ণ সংখ্যা এটা যে কোনো কিছুই হতে পারে, ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যেমন হচ্ছে তুমি যদি বলো -3, তাহলে -3 এটার পরে কিন্তু মনে করো যে কোনো দশমিক নাই, তাই না? এখন আমি যদি বলি 3.33, সেটা কিন্তু আর পূর্ণ সংখ্যা না, কারণ সেটার পরে দশমিক আছে। তো পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছুই হতে পারে, কিন্তু সেটাই যে এরকম হবে, মানে 1 2 3 4 অথবা -1 2 3 4, এই ধরনের জিনিসগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। আর ভগ্নাংশ তো তোমরা জানো, এগুলো তো 3 4 থেকে আমরা পড়ছি, তো এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আহ ধনাত্মক সংখ্যার কথা আমরা বলতে পারি। ধনাত্মক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা অলমোস্ট সেম। যে জিনিসটা ধনাত্মক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে যে জিনিসটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যায় সেটা তোমার দশমিকেও হইতে পারে। যেমন আমি যদি বলি যে একটা নাম্বার 10, এখন 10 কে আমি স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো, ধনাত্মক সংখ্যাও বলতে পারবো। কিন্তু আমি যদি এখন নেই যে 10.2, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমি ধনাত্মক সংখ্যা বলবো, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর ঋণাত্মক সংখ্যা মানেও তো তোমরা জানো যে হচ্ছে ধনাত্মকে যেটা সেটাই হচ্ছে জাস্ট মানে নেগেটিভ হবে আর কি। যেমন এ পাশে ধনাত্মকে যদি 1 2 3 4 হয়, তাহলে ঋণাত্মক সংখ্যাতে -1 2 3 4 ডট 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 এরকম এগুলো হবে। আর আরেকটা এখানে টার্ম আছে, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো এখন ওই যে প্রথমেই বলছিলাম যে হচ্ছে জিরো থেকে আমরা সবকিছু ডিফাইন করা শুরু করি, যে সেটা কি জিরো, জিরো হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা থেকে হচ্ছে আমরা বোঝা শুরু করি যে অন্য কোনো একটা সংখ্যা যে সেটা কি ধনাত্মক সংখ্যা নাকি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো এখন আমি যদি বলি যে অঋণাত্মক সংখ্যা, এখন জিরোকে তো তুমি নেগেটিভ বলতে পারবা না, তাই না? আবার জিরোকে তো হচ্ছে ধনাত্মক সংখ্যার মধ্যেও ফেলা যাচ্ছে না। তো এখানে যেই সংখ্যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা মানে কি? যে ওই সংখ্যাগুলো ঋণাত্মক না। তার মানে কি? তার মানে ধনাত্মক, তার মানে হচ্ছে 1 2 3 4 এগুলো হবে। বাট অঋণাত্মক বলতে দিয়ে কি বোঝাচ্ছে? এখন তো এই যে জিরো যে আমার কাছে আছে, তো এই জিরো তো হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা না, তাই না? তাহলে তো মনে করো আমি এটাকেও হচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যার মধ্যে ফেলতে পারছি। তো তাহলে আমার ধনাত্মক, ঋণাত্মক আর অঋণাত্মক এই সংখ্যাগুলোর মধ্যে একটু ডিফারেন্সটা জানতে হবে। এগুলো হচ্ছে অনেক সময় তোমার বহুপদীতেও আসে, তাই এই ডিফারেন্স গুলো একটু ভালো মতন জেনে রাখবা। ধনাত্মক সংখ্যা কি? ধরো 1 2 3 ডট ডট ডট, এগুলো সবগুলাই কি হবে? অবশ্যই পজিটিভ নাম্বার হইতে হবে, পজিটিভ বা প্লাস, তাই তো? প্লাস। এখন আমি যদি বলি ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হবে? সেম জিনিসটাই হবে, খালি মাইনাস হবে সামনে, তাই না? -1 -2 -3 ডট ডট ডট, কি হবে এখানে? অবশ্যই এটা মাইনাস। আর আর আমরা লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে সেখানে অঋণাত্মক সংখ্যা মানে কি? মেনলি হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যাই, বাট সেটার সাথে শুধু জিরো অ্যাড হবে, কারণ জিরোকে তো আমরা ঋণাত্মক বলতে পারি না, তাই না? তার মানে সেটা অঋণাত্মক হইলো। তাহলে এখানে কি হবে? 0 1 2 3 ডট ডট। তো মোটামুটি তোমাদের হচ্ছে এই সংখ্যাগুলো লাগবে। আর সলভ করার সময় সেটের ম্যাথ গুলো সলভ করার সময় সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা লাগবে, সেটা হচ্ছে, আমি আশা করি তোমরা শুনছো অলরেডি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই যে আর দিয়ে প্রকাশ করি।
আর দিয়ে কেন লিখি আমরা? আর দিয়ে কি বোঝায়? আর দিয়ে বোঝায় বাস্তব। বাস্তব মানে কি ইংলিশে এটাকে কি বলবো আমরা? রিয়েল, তাই তো? তাহলে রিয়েল নাম্বার, তাই না? তো এই রিয়েল নাম্বারের যে আর, এটা থেকে কিন্তু বাস্তব সংখ্যাকে আমরা আর দিয়ে ডিফাইন করি বা আর দিয়ে এটাকে লেখা হয়। তাইলে আমি যদি এখন কোনো জায়গায় যদি আমি সেটের ম্যাথ করতে গিয়ে আমি যদি লেখা দেখতে পাই যে হচ্ছে আমি যদি লেখা দেখতে পাই যে এক্স বিলংস টু আর, তাহলে আমি এটা দিয়ে কি বুঝবো? এ আর দিয়ে কি বুঝবো আমি? বাস্তব সংখ্যা, তাই তো? এখন বাস্তব সংখ্যা জিনিসটা কি, আমরা কোনটাকে বাস্তব সংখ্যা বলবো? বাস্তব সংখ্যা যেই জিনিসটা আমরা অলওয়েজ, মানে আমরা সবসময় যে জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে ধরো যে সেই নাম্বারটা পজিটিভও হতে পারে, নাম্বারটা নেগেটিভও হতে পারে, নাম্বারটা জিরোও হতে পারে। এগুলো তো আমরা সবসময় ম্যাথ করার সময় তো আমরা সবসময় তো এই নাম্বারগুলো দিয়ে আমরা কাজ করে থাকি, তাই না? এখন আমরা ছোটবেলা থেকে আমরা ম্যাথ করে আসতেছি, তো ম্যাথে তো আমরা দেখি যে ধরো আমরা কি কি নিয়ে কাজ করি। ধরো মাইনাসের ওয়ান, -2, ডট ডট ডট, মাইনাসে যত নাম্বার আছে এগুলো নিয়ে আমরা কাজ করি। আবার ধরো যে তোমার জিরো নিয়ে আমরা কাজ করি। আবার ধরো 1 2 3 ডট ডট, এগুলো তো মানে ধনাত্মক, ঋণাত্মক, জিরো, সব ধরনের নাম্বার নিয়ে আমরা কাজ করি। আবার আমরা ছোটবেলায় এ ধরনের ভগ্নাংশের ম্যাথও যোগ করতাম, ধরো হাফ প্লাস হাফ, বা হচ্ছে তোমার 1/4 -1/8, তাই না? তার মানে এই এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাথে কিন্তু আমরা সলভ করতাম। তার মানে কি এই নাম্বারগুলো অবশ্যই বাস্তব, কারণ এই নাম্বারগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি। তাহলে যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি সকল ধরনের নাম্বারই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এখন আমি যদি তোমাকে বলি, এখন তুমি বলতে পারো যে তাহলে ভাইয়া আমরা তো মানে যা যা দেখি সবগুলোই তো বাস্তব, তাহলে অবাস্তব জিনিসটা কি? এখন অবাস্তব জিনিসটা কি সেটা যদি আমি তোমাকে বলি, এখন তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে √2 একবার দাও, আর একবার দাও হচ্ছে √-2। দেখো তো কি শো করে। একজন একটু আমাকে জানাও যে কি শো করে, √2 দিলে কি হয় আর √-2 দিলে কি হয়? ম্যাথ এরর দেখায়। কোনটা ম্যাথ এরর দেখায়? এই √-2 দিলে। তার মানে এটা যখন আমি দেখছি তখন আমাকে কি দেখাচ্ছে? ক্যালকুলেটর ম্যাথ এরর, তাই তো? বাট আমি যখন এই যে √2টা যখন আমি দিচ্ছি, তখন তো ক্যালকুলেটর আমাকে একটা ভ্যালু দিচ্ছে, দিচ্ছে না? কি দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, তাহলে 1.4142। 1.41, তাই তো? তার হ্যাঁ, মানে এটা কি আমার একটা বাস্তব ভ্যালু, এটা আমাকে দিচ্ছে। বাট ক্যালকুলেটর কেন আমাকে √-2 এর যেই ভ্যালুটা সেটা ম্যাথ এরর দেখাচ্ছে? তার মানে হচ্ছে ওই জিনিসটা অ্যাকচুয়ালি বাস্তব না। এই জিনিসটা নিয়ে তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ালেখা করবা, ইন্টারমিডিয়েটে এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তখন হচ্ছে আমরা এ ধরনের সংখ্যাগুলো নিয়ে কাজ করি। কিন্তু এখন আমরা যদি নর্মালি যদি কাজ করতে যাই, তাহলে এই যে √-2 যেটা, এই বিষয়টা হচ্ছে আনডিফাইন্ড। তো যার কারণে এই জিনিসটা কিন্তু বাস্তব না। তাইলে আমরা অবশ্যই √-2 কে কি বাস্তব নাম্বার বলতে পারবো? এটা কি রিয়েল নাম্বার হবে? না। না। বাট আমরা তো √-2 কে তো আমরা রিয়েল নাম্বার বলতে পারবো, তাই না? আমরা তো এটার একটা ভ্যালু পাচ্ছি, আমরা অলওয়েজ এটা নিয়ে কাজও করছি, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বাস্তব সংখ্যা থেকে তোমাদের যা লাগতো সেটের ম্যাথ সলভ করার জন্য, তা হচ্ছে আমরা দেখাই দিলাম আর কি। এখন আমাদের বাকি যা লাগবে সেটা মোটামুটি আমরা সেট থেকেই বুঝে উঠতে পারবো। আর যে জিনিসগুলো পড়াইলাম জিনিসগুলো কিন্তু হচ্ছে এখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে বুঝলাম দেখলাম, বাট তোমরা হচ্ছে পরেও ক্লাস শেষ হওয়ার পরে এটা নিয়ে হচ্ছে তোমরা আরেকবার দেখবা, যদি তোমরা না দেখো তাহলে কিন্তু আবার ভুলে যাবা। ম্যাথ সলভ করার সময় দেখবা যে না হচ্ছে না, কোনটা কি যেন বলছিল এটা হচ্ছে মনে পড়ছে না। তো আজকে ক্লাস শেষ হওয়ার পরে তোমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আরেকটু দেখো। সেট ও ফাংশনেও আজকে প্রথমে তোমাদের কিছু বেসিক দিব আর কি। আজকে হয়তো আমরা ম্যাথ শুরু করব না,
প্রথমে আমরা কয়েকটা বেসিক দিব, যে বেসিক গুলোর উপরে হচ্ছে তোমার চ্যাপ্টারে যে অর্থাৎ এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে বা বোর্ডে যে ম্যাথগুলো আছে ওই বেসিক গুলোর উপরেই কিন্তু ম্যাথগুলা আসে আর কি। তো তোমরা যদি এই বেসিক গুলো না জানো তাহলে কিন্তু তখন দেখা যাবে যে ম্যাথগুলো সলভ করতে ঝামেলা হচ্ছে, অথবা তুমি যেটা ভাবছো অ্যাকচুয়ালি সেটা না। দেখা যাবে যে তোমার ওখানে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, বাট তুমি সেটাকে ভেবে ফেললা যে ওইটা হয়তো রিয়েল নাম্বার, সেটা ভেবে তুমি সলভ করে দিলা, তখন কিন্তু ভুল হবে। তো এটা হচ্ছে উল্টাটাও হতে পারে। তো এর কারণে বললাম যে তোমরা এই জিনিসগুলো আরেকবার ভালো করে একটু পড়ো। তো এখন আমরা সেটের চ্যাপ্টারটা শুরু করি। প্রথমেই আমাকে কেউ একজন বলো যে সেট জিনিসটা কি। তোমরা তো এতদিন পড়ছো, তাই না? বলো একটু সেট কি, কার কি আইডিয়া আছে, যার যে আইডিয়া আছে সেটাই বলো, শুনি। সেট মানে কোনো কিছুর অধীনে অনেক সংখ্যা থাকা এরকম কিছু বোঝায়। আচ্ছা, সংখ্যা থাকে। আর কেউ কিছু বলবা? আচ্ছা, যে যখন কথা বলবা, কথা বলার পরে হচ্ছে মাইকটা অফ করে দিবা, ঠিক আছে? না হলে হচ্ছে সাউন্ড আসে, এতে হয়তো বাকিদের প্রবলেম হতে পারে। প্রতিভা দেবনাথ, তোমার মাইকটা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে সেট বলতে আমরা বইয়ের ভাষায় যদি না যাই, আমি যদি মানে বুঝার জন্য যদি বলি তাহলে কি বলবো? সেটকে আমরা বলতে পারি একটা গ্রুপ। এখন গ্রুপ কি ধরনের বলতে পারো, ধরো তোমাদের স্কুলে কোনো একজন স্যার একটা অ্যাসাইনমেন্ট দিল। এখন অ্যাসাইনমেন্টের সময় বলল যে হচ্ছে আজকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেই অ্যাসাইনমেন্টটা পাঁচজন পাঁচজন করে করবে, রোল ওয়াইজ পাঁচজন করে করবে। কেমন? রোল নাম্বার 1 থেকে 5 একটা গ্রুপ হবে, রোল নাম্বার 6 থেকে 10 একটা গ্রুপ হবে, 11 থেকে 15 একটা গ্রুপ হবে, এভাবে ক্লাসে যতজন আছে পাঁচজন করে ধরো একটা গ্রুপ হবে, ঠিক আছে? আবার হচ্ছে ধরো আরেকজন স্যার আসলো, সে এসে বললো যে হ্যাঁ আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, সেখানে 3জন করে গ্রুপ হবে, কিন্তু সেই 3জনের গ্রুপটা হবে এরকম যে 1-এর পরে হবে 11, অর্থাৎ রোল নাম্বার 1, 11, 21, এভাবে 10জন সামনে সামনে, মানে 10জন রোল পর পর এরকম করে হচ্ছে তোমরা গ্রুপ করবা। অর্থাৎ এটা এক একজন এক একটা বলতে পারে। তাইলে সেই ক্ষেত্রে এখন আমরা কি বলবো? দুটাকেই কিন্তু আমরা সেট বলবো, তাই না? কারণ দুটাতে একটা গ্রুপ হচ্ছে। যেমন আমি যদি বলি যে এ গ্রুপ, এ গ্রুপে প্রথমে কারা ছিল, কাদেরকে বলছিলাম আমি? ধরো রোল নাম্বার 1, 2, 3, 4, 5, তাই তো? আবার ধরো পরে যে গ্রুপটার কথা বললাম সেটা কি বললাম? রোল নাম্বার 1, 11 আর হচ্ছে 21, তাই তো? এখন এখানে দুইটা গ্রুপ হইলো। আরেকজন এসে বললো যে না, তোমরা তোমাদের পুরা ক্লাসকে আমরা দুইটা গ্রুপ করব, জোর হবে এক গ্রুপ, বিজোর হবে এক গ্রুপ। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা যদি আমরা যদি এখানে যদি আমরা সি বলি, তাহলে সেই সি গ্রুপটা হবে 1, 3, 5 ডট ডট ডট, তাই না? আবার আরেকটা গ্রুপ হবে ডি, সেটা হচ্ছে 2, 4, 6 ডট ডট ডট, অর্থাৎ জোর বিজোড় হিসাবে আমরা গ্রুপ করে ফেললাম। তাইলে এই যে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু গ্রুপ বানাইতে পারি। তো সেট বলতে আমরা মেইনলি গ্রুপটাকে ইন্ডিকেট করতে পারি, যে এখানে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, ডি একটা সেট, তাই তো? তাহলে এখানে তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে এটা তো বাস্তব জীবনের কথাই আমি বললাম, তাই না? তোমাদের তো ক্লাসে এ ধরনের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এ ধরনের গ্রুপ তো করা হয়ে থাকে, তাইলে এগুলো কি সেট হিসাবে হবে। আবার এখন তোমরা কেউ যদি বলো যে আচ্ছা ঠিক আছে, এটা কি শুধু নাম্বারই হতে পারে? শুধু নাম্বার না, আরো অনেক কিছু হতে পারে। যেমন আমি যদি বলি একটা সেট, ধরো আমি বললাম যে একটা সেট হচ্ছে জি, তো জি সেটে কি, জি সেটে স্যার রোল নাম্বার না দিয়ে ধরো তোমাকে ডিরেক্ট নাম বলে দিল। ধরো নাম দিল হচ্ছে তোমার পানি, বায়ু, মাটি, ঠিক আছে? কথার কথা। এখন এই 3জন মিলে কিন্তু একটা গ্রুপ হয়ে গেল। এখন এটা কি তোমাদের এটাও কিন্তু একটা সেট, তাই না?
তাহলে সেটের মধ্যে যে সবসময় নাম্বার থাকবে বিষয়টা তাও না, এখানে নাম থাকতে পারে, অন্যান্য যে কোনো কিছুই থাকতে পারে। তো এভাবে যখন আমরা কোনো একটা গ্রুপ করে দিব, তো সেটাকে আমরা সেট বলতে পারি। এখন সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটা। তাহলে সেট প্রকাশ করার পদ্ধতি দুইটা। একটা কি, প্রথমটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর দ্বিতীয়টা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এখন আমি যদি বলি যে ধরো একজন স্যার আসলো, সে, আচ্ছা আমি প্রথমে লিখি তালিকা একটা হচ্ছে সেট গঠন, তাই তো? এখন আমার এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, এখন ধরো একজন স্যার এসে বললো, ডিরেক্ট তোমাকে নাম্বার বলে দিল যে আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 1 2 3 4 5, অথবা হচ্ছে বলে দিল যে ধরো আমি ধরে নিলাম যে তোমার ক্লাসে হচ্ছে তোমার সেকশনে 10 জন স্টুডেন্ট, ঠিক আছে? এখন স্যার ধরো দুইটা গ্রুপ বানাইতে চায়। এখন স্যার এসে ডিরেক্ট বলে দিল যে তোমাদের ক্লাসে দুইটা গ্রুপ হবে, সেই দুইটা গ্রুপ হবে হচ্ছে, একটা গ্রুপ ধরলাম আমি এ, যেটাকে আমি দিলাম ধরো 1 3 5 7 9। আরেকটা গ্রুপ আমি করে দিলাম, মানে যেই গ্রুপটা স্যার করে দিল আর কি, সেটা হচ্ছে 2 4 6 8 10। এখন স্যার এসে তোমাকে ডিরেক্টলি বলে দিল যে তোমাদের হচ্ছে তোমাদের কিন্তু এই দুইটা গ্রুপই হবে, আর সেই গ্রুপগুলোর নাম্বারগুলো হচ্ছে এই, মানে অর্থাৎ রোল নাম্বারটা। আবার ধরো আরেকজন স্যারও এসে তোমাকে বললো যে হ্যাঁ তোমাদের এই গ্রুপটাই হবে, কিন্তু সে রোল নাম্বারগুলো বলে দিল না। সে কি বলল, ধরো যে এটাকে যদি আমি সি বলি, সে এসে বলল যে এক্স এক্স, অর্থাৎ তোমাদের যে গ্রুপের যে রোল নাম্বারগুলো হবে, সেই নাম্বারগুলো হবে এমন, আহ, যেটা হচ্ছে সি সেটের ক্ষেত্রে ধরো যে আমরা বলবো যে এক্স বিজোড় সংখ্যা। আমি কিন্তু প্রথমে ধরে নিছি যে তোমার ক্লাসে মানুষ আছে 10 জন, তাই না? তাইলে এখন দেখো, আর আরেকটা গ্রুপ হবে, সেটা হচ্ছে ডি। তো ডি গ্রুপ কোনটা হবে? এক্স জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এখন ধরো একজন স্যার এসে ডিরেক্ট বলে দিল যে রোল নাম্বার 1 3 5 7 9, তোমরা হচ্ছে একটা গ্রুপ বা একটা সেট আর কি, যে এখানে আমরা গ্রুপটাকে হচ্ছে সেট বলছি। আর আরেকজন স্যার এসে বললো, সে এসে রোল নাম্বার বললো না, সে বললো যে এক্স, অর্থাৎ যে গ্রুপটা হবে সেই গ্রুপটা হবে এমন, যে গ্রুপটা কিনা বিজোড়, যাদের রোল নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা তারা মিলে গ্রুপটা হবে, আর যাদের সংখ্যা জোড় তারা হচ্ছে আরেকটা গ্রুপ হবে, তাই তো? তাহলে এখন কি তোমরা এই দুইটার মধ্যে কি একটা পার্থক্য বুঝতে পারতেছো? একটাই হচ্ছে ডিরেক্ট নাম্বার গুলা তোমাকে দেওয়া, বা হচ্ছে ডিরেক্টলি জিনিসটা বলা, যে হচ্ছে আহ, তোমার এখানে কি মানে গ্রুপের যে এলিমেন্ট গুলা, সেটের যে এলিমেন্ট গুলা, সেটা কি কি হবে। আর আরেক জায়গায় তোমাকে ডিরেক্টলি বলে দিবে না যে জিনিসটা কি, কিন্তু তোমাকে এমন ভাবে ওই গ্রুপটা বা সেটটা বানানোর একটা হিন্ট দেওয়া থাকবে, যেটা দিয়ে তুমি সেই সেটটা তুমি বানাইতে পারো, তাই তো? জিনিসটা কি বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এখন এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা যদি একটা ম্যাথ যদি দেখি, যে হচ্ছে ধরো আমার এখানে এ, ধরলাম যে এ একটা সেট,
যে সেটটার মধ্যে দেওয়া আছে হচ্ছে তোমাদের বোর্ডে সাধারণত এ ধরনের ম্যাথগুলা হয়তো 2 নাম্বারের জন্য আসতে পারে, অথবা এমসিকিউ তো এটা আসতে পারে। তো এই ম্যাথগুলো দেখে রাখো। ধরো এই একটা সেট, এখন বলো তো এটা কি তালিকা পদ্ধতির সেট নাকি সেট গঠন পদ্ধতির সেট? তালিকা পদ্ধতি। হ্যাঁ, তালিকা পদ্ধতি। তাহলে এটা যেহেতু তালিকা পদ্ধতিতে দেওয়া, তার মানে এখানে তোমাকে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে এটাকে সেট গঠন পদ্ধতিতে তুমি প্রকাশ করে দেখাও, তাই না? মানে এটাকে তুমি কনভার্ট করো সেট গঠন পদ্ধতিতে, তাই তো? তো এখন আমি যদি এটা লিখি, তাহলে হচ্ছে এখানে কি তোমরা কোনো প্যাটার্ন দেখতে পারতেছো? আমি যে সেটটা লিখছি সেখানে এখানে কি হতে পারে? 7, 14, ওহ সরি আমি ভুলে, 7, সাতের গুণিতক 21, 28। হ্যাঁ, 7-এর গুণিতক কত কত পর্যন্ত? 28 পর্যন্ত। 28 পর্যন্ত। তাহলে আমি যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে যদি আমি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? এক্স সাতের গুণিতক। শুধু 7-এর গুণিতক লিখলে কি হবে? তাহলে তো 70ও হচ্ছে 7-এর গুণিতক, তাহলে তো সেটাও আমার এই সেটের মধ্যে আসার কথা, কিন্তু সেটা 28 কি আছে? থেকে ছোট, মানে 28 এর সমান বা 28 থেকে ছোট। হ্যাঁ, গুড। তাহলে এটা আমার এখানে লিখে দিতে হবে, তাই না? আমি যদি এই দুইটা শর্ত যদি আমি লিখে দেই, তাহলে হচ্ছে আমি যে সেটটা লিখছি সেটা হচ্ছে আমাকে মানে ক্লিয়ারলি বুঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই। এখন আমি যদি এটা হাফ লিখি, যে হচ্ছে হ্যাঁ এ হচ্ছে অর্থাৎ এক্স হচ্ছে এমন কিছু যে যেটা কিনা 7-এর গুণিতক, কিন্তু আমি যদি শুধু 7-এর গুণিতক লিখে যদি থেমে যাই, তাহলে কি সেটা হবে? তাহলে তো সেটা হবে না। তাহলে তো এই সেটটার মধ্যে 35, 42, একদম 70, 77 সবই তো থাকতো, তাই না? তাহলে সব যেহেতু নাই, তার মানে এটা আমাকে ডিফাইন করার জন্য পরে আমাকে আরেকটা শর্ত দিতে হবে, যে হ্যাঁ প্রথম শর্ত হচ্ছে এটা 7-এর গুণিতক, এরপরের শর্তটা কি? সেটা হচ্ছে এটা 28-এর 28 এর থেকে সমান হ্যাঁ সমান অথবা বা 28-এর ছোট। থেকে ছোট। হ্যাঁ, তাহলে এখন আমি এখানে এটা কি লিখবো? এক্স সাচ দ্যাট এক্স সাতের গুণিতক, তাই না? এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কি? এবং 0 থেকে বড় এক্স এটা যদি আমি লিখি, তাহলে আমি নিচে যেটা লিখছি আর উপরে যেটা লিখছি সেটার মধ্যে কি, অর্থাৎ সেটের উপাদানগুলোর মধ্যে কি কোনো পার্থক্য হবে তাহলে আমি যদি এটা লিখি? না। ওকে, তাহলে এটা আমি প্রথমে কি দেখলাম, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আমি কিভাবে যাইতে পারি সেটা। তাহলে এখন আমি আবার উল্টাটাও দেখি, যে এখন আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ দিই, যে হচ্ছে আহ ধরো বি হচ্ছে তোমার এমন একটা সেট যেখানে আমার শর্ত দেওয়া আছে কি এক্স সাচ দ্যাট ধরো এক্স 28-এর গুণনীয়ক। ধরো আমি এরকম একটা সেট দিয়ে দিছি, ঠিক আছে? এখন 28-এর গুণনীয়ক কি কি সেটা আমরা কিভাবে বের করব? তোমরা কি পড়ছিলা যে কিভাবে গুণনীয়ক বের বের করা লাগে? 6-7 এ এগুলো ছিল না? হ্যাঁ, আরো আগে থাকার কথা। হ্যাঁ, তাহলে একটু বলো যে কিভাবে, একজন বলো যে লসাগু কিভাবে গুণনীয়ক বের করবা। লসাগু গসাগু করে। লসাগু রসাগু করে, আচ্ছা।
তো এখানে আমরা গুণনীয়কগুলো যেভাবে বের করব আর কি, সেটা হচ্ছে প্রথমে আমি এভাবে লিখবো। হ্যাঁ, লসাগু অনেকটা লসাগু স্টাইলেই বিষয়টা। তো এখানে হচ্ছে প্রথমে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি বলো তো? 2। আচ্ছা, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, আর এখানে 14 থাকে, 14। তারপরে তারপর আবার 2। আবার 2 দিলে এখানে 7 থাকে। হুম। তাহলে তাহলে এখন আমার গুণনীয়ক কি কি হবে? 2 7। 2 to শুধু 7। 2 to 7? গুণনীয়ক কি তাই ছিল? গুণনীয়ক মানে অ্যাকচুয়ালি কি, এটা একটু বলো। গুণনীয়ক মানে হচ্ছে এই যে আমি যে সংখ্যাটা লিখছি 28, তাই না? এই সংখ্যাটাকে আমি কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেটা দিয়ে ভাগ করলে আমি আরেকটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন আমি এখানে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 14 পাইলাম, বাট আমি যদি এখানে 3 দিয়ে ভাগ করতাম তাহলে তো এরকম আমার কোনো পূর্ণ সংখ্যা আসতো না, তাই না? একটা দশমিক সংখ্যা আসতো। তো দশমিক সংখ্যা আসলে সেটা কিন্তু বাদ, সেটা কিন্তু তাহলে গুণনীয়ক হিসেবে কাউন্ট হবে না। বাট এখানে আমি 2 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পাইছি। তাহলে এটা হচ্ছে তোমার ওই সংখ্যাগুলার আহ যেগুলো দিয়ে ভাগ দিলে পূর্ণ সংখ্যা আসে সেগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে 28 গুণনীয়ক কি কি হবে? 1। 1 2 4 7 18 28। কি কি হবে? 1 দিয়ে ভাগ দিতে পারি, 2 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, 14 আর 18 28, 14 18। তাই না? তাহলে আমার সেটের শর্তে কি বলা ছিল, যে সেটটা হবে এমন, মানে যেখানে এক্স গুলো হবে এমন যেটা হচ্ছে 28 গুণনীয়ক, তাই তো? তাহলে এখন আমি যে সংখ্যাগুলো পাইলাম এই সংখ্যাগুলো দিয়ে আমি যদি এই সেটটা যদি আমি বানাই, তাহলে নিচে যদি আমি লিখি, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে সুতরাং বি হবে হচ্ছে এই সেটটা, যেটা হচ্ছে কি 1 2 4 7 14 আর 28, তাই তো? তাহলে কিন্তু এই যে আমি যে শর্তটা দিছিলাম সেই শর্ত অনুযায়ী আমি একটা সেট পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে আমি কি পাইলাম, যে আমাকে একটা সেট গঠন পদ্ধতিতে একটা কোশ্চেন দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল, সেখান থেকে আমি এক্সাক্ট ডাটাগুলো নিয়ে তালিকা পদ্ধতিতে জিনিসটাকে প্রকাশ করলাম, তাই না? এই টপিকটা আশা করি বুঝতে পারছো। এই টপিকে হচ্ছে তারপর অনুশীলনটা আমাদের আরো ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমরা আবার দেখবো পরে। এখন হচ্ছে একটা সিম্পল একটা টপিক দেখাই, যেটা হচ্ছে সসীম সেট আর অসীম সেট। এই জিনিসটা কি, অনেক সময় এটা এমসিকিউতে হয়তো আসতে পারে, তাই তোমাদেরকে দেখাই দিই একটু। সসীম আর অসীম সংখ্যাগুলো কি তোমরা আগে শুনছো? কি বোঝায় সসীম সসীম সেট আর অসীম সেট দিয়ে? সসীম বলতে যার সীমা আছে, অসীম বলতে তার সীমা নেই। হ্যাঁ, তাহলে এখন আমি যদি বলি যে একটা সেট যেটা হচ্ছে তোমার, ধরো আমি বললাম যে এমন একটা সেট গঠন করো যেটার হচ্ছে আহ, যেটার পুরোটা ওই সেটের সবগুলো উপাদানই হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা, তাই তো? একটু আগে তো পড়াইলাম। তাহলে সেটা যদি হয় সব ওই সেটে যদি সবগুলো যদি আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যা ওই সেটে, বাট আমি কোনো লিমিট দিয়ে দিলাম না, যে আমি বললাম না যে স্বাভাবিক সংখ্যাগুলো 10-এর থেকে ছোট বা হচ্ছে 50-এর থেকে ছোট বা 100 থেকে ছোট, তার মানে কি স্বাভাবিক সংখ্যা এটা তো চলতেই থাকবে, এটা কি কোনো শেষ আছে? না। তার মানে সসীম সেটের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে সেটের উপাদান সংখ্যার মান উপাদান সংখ্যা কি নির্ধারণ করা যায় না, তাই তাই তো? এটাই তো আমরা বলতে পারি, যে আমরা বলতে পারলাম না যে এক্সাক্ট আমাদের
উপাদান সংখ্যা কত হবে, তাই না? জি। সরি, সসীম সেটের ক্ষেত্রে সেটা হচ্ছে উপাদান সংখ্যা নির্ধারণ করা যায়, তাই তো? ওটার তো একটা সীমা পরিসীমা আছে। তো যায় না কোনটায়? যায় না হচ্ছে অসীমে, তাই তো? অসীমে আমরা দেখতে পারি না যে আমাদের সেটের উপাদান সংখ্যাটা কত। আমরা যদি নিচে যাই, অসীমের ক্ষেত্রে কি দেখছিলাম, যেটার উপাদান সংখ্যা নির্ধারণ করা যায়। এতক্ষণ আমরা যে সেটগুলো দেখছিলাম সেগুলো কি সসীম ছিল নাকি অসীম? সসীম। হ্যাঁ, কারণ সবগুলোই আমি জানতাম যে অ্যাকচুয়ালি আমার উপাদান সংখ্যা কত হবে, তাই তো? বাট অসীমের ক্ষেত্রে আমি সেটা জানবো না, তাই না? মানে জানবো না বলতে সেই সেটটা চলতেই থাকবে, তাই তো? এখন অসীমের যদি আমি একটা উদাহরণ যদি আমি দেই, তাহলে ধরো আমি বললাম যে একটা সেট হবে এ এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, তাই তো? বাট আমি এটার কোনো লিমিট আমি দিলাম না, অথবা বাস্তব সংখ্যাও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আমি দিয়ে দিলাম যে এক্স হচ্ছে 3-এর গুণিতক। তো 3-এর গুণিতকের কি কোনো শেষ আছে? এটা তো চলতেই থাকবে, তাই না? তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হ্যাঁ। অসীম। আশা করি বুঝতে পারছো। এখন সেটের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট যে সেট আছে সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ফাঁকা সেট জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো কিছু, তোমাকে যে শর্তটা দেওয়া থাকবে সেই ধরনের কোনো কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, তাই তো? মানে ধরো আমি তোমাকে বললাম যে এমন একটা মাছের অথবা এমন কয়েকটা মাছের নাম বলো যেটা কিনা আকাশে উড়ে, এটা কি পসিবল? না। না। তার মানে এটা অলমোস্ট অসম্ভব, তাই না? তো আমি যদি তোমাকে শর্ত এটা দেই, তাহলে সেক্ষেত্রে তো তুমি কোনো উপাদানের তো তুমি নাম লিখতে পারবে না, তাই না? কারণ তো তুমি ওখানে ওই সেটের মধ্যে তো তুমি কাউকে ইনক্লুড করতে পারবে না। তাহলে সেটা কি? সেটা তো তাহলে জিরো হয়ে গেল, তাই না? তাহলে ফাঁকা সেটকে যখন আমি প্রকাশ করি তাহলে বিষয়টা কিন্তু জিরোই। এরপর আমি কি দেই? এখানে একটা দাগ দিই, যেটা দিয়ে আমি সেট প্রকাশ করি, অর্থাৎ ফাঁকা সেট। তোমরা তো হয়তো এটা জানো, অথবা আরো একভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দেই ঠিকই, বাট ভিতরে আর কিছু থাকে না, তাই না? ফাঁকা সেট হচ্ছে তোমার যত ধরনের সেট থাকবে প্রত্যেকটা সেটেরই একটা উপাদান হচ্ছে তোমার ফাঁকা সেট। এটা হচ্ছে যখন আমরা পাওয়ার সেট দেখব পরে, বা এই পাওয়ার সেটের বিষয়টা যখন আমরা দেখব, তখন দেখব যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই একটা উপাদান। আবার উপসেটের ক্ষেত্রেও ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট। তো আমরা যখন সেটের এগুলো যখন উপসেট বা অর্থাৎ সাবসেট বা হচ্ছে পাওয়ার সেট এগুলো যখন আমরা করব, আমাকে কিন্তু ফাঁকা সেট কিন্তু ওখানে অবশ্যই ইনক্লুড করতে হবে। আমি যদি ইনক্লুড না করি তাহলে কিন্তু এটা ভুল। ফাঁকা সেট আমাকে ওখানে দিতেই হবে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে হচ্ছে পরের টপিকে যদি আমি আসি, যে উপসেট। উপসেট জিনিসটা কি কেউ কি একটু বলতে পারবা? কোন সেটের অন্তর্ভুক্ত সকল সেট
কোন সেটের অন্তর্ভুক্ত সকল সেট, বিষয়টা এভাবে না বলে যদি বলি যে ধরো একটা সেট আছে, তোমাকে ধরো আহ ধরো একজন স্যার, ওই যে প্রথমে আমি যে উদাহরণটা দিছিলাম সেটা দিয়ে যদি আমি তোমাকে বুঝাই যে একজন স্যার এসে তোমাকে ক্লাসে, ধরো তোমরা 10 জন আসো, সে 5 জন 5 জনের একটা গ্রুপ করে দিচ্ছে, যে গ্রুপ থেকে হচ্ছে তোমাকে ধরো 1 3 5 7 9 বিজোড়দের একটা গ্রুপ করে দিছে। এরপর ধরো সে ওখান থেকে বলল যে হ্যাঁ তোমাদেরকে তো একটা গ্রুপে করে দিছি, কিন্তু গ্রুপের হচ্ছে কিছু কাজ তোমরা 5 জন মিলে করবা, আবার কিছু কাজ হচ্ছে তোমরা একা করবা, 2 জন করবা, এভাবে আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে করবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের 5 জনের যে গ্রুপটা, সেটাকে আমরা কি বলবো, সেট। বাট তুমি যখন একা কাজ করছো, তুমি যখন 2 জন মিলে কাজ করছো বা 3 জন মিলে কাজ করছো, অর্থাৎ পুরা গ্রুপ মিলে যখন তুমি কাজ করছো না, তুমি যখন 1 জন 2 জন বা 3 জন মিলে সেখান থেকে আলাদা হয়ে কাজ করছো, তখন তো তুমি সেখানে একটা সাব গ্রুপ হয়ে গেলা, তাই না? তোমার পুরা যে গ্রুপটা, প্রথমে যে গ্রুপটা 5 জনে করে দিচ্ছ, তখন তো তোমার সেটা নাই। তার মানে কি, তখন হচ্ছে তোমার প্রথম যেই সেটটা ছিল সেটা থেকে হচ্ছে তুমি কমে যাচ্ছ, ছোট হয়ে যাচ্ছ, তাই তো? তার মানে হচ্ছে তুমি যখন ছোট হয়ে যাচ্ছ ওই সেটটা থেকেও, অথবা ওই গ্রুপটা থেকে তুমি যখন আলাদা হয়ে যাচ্ছ, তখন হচ্ছে তুমি একটা উপসেট হয়ে যাচ্ছ। তো এখন আমি যদি তোমাকে প্রথমে একটা সেট বানাই দেই, যে হচ্ছে ধরো এ বি আর সি, তোমাদের 3 জনকে ধরো যে আমি একটা প্রথমে সেট বানাই দিলাম, তাহলে সেখান থেকে আমি কতভাবে আমি আমার উপসেটটা বের করতে পারি? এখানে উপসেট আমার কি কি হইতে পারে? প্রথম আমি 1 জন করে আমি গ্রুপটা করতে পারি, তাই না? তাহলে আমার উপসেটে প্রথমে হইতে পারে, আমি যদি প্রথমে 1 জন 1 জন করে লিখি যে এ বি সি, তোমরা 1 জন করে একটা উপসেট হইতে পারো। তারপর আবার কি হইতে পারো, তোমরা 2 জন করে হইতে পারো, তাই না? ধরো হ্যাঁ। এ আর বি, বি আর সি, এ আর সি, তাই তো? এখন উপসেটের ক্ষেত্রে আরেকটা বিষয় হইলো, তোমাকে পুরা সময় তোমাকে যে সেটটা, তোমাকে প্রথমে যে সেটটা করে দিছে সেটাও উপসেটের অন্তর্ভুক্ত হয়। তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে এরপরে আমি কি হবে, এখানে তো 6টা হইলো, হতে হবে। 3টাই একসাথে হবে, অর্থাৎ যে সেটটা ছিল সেই সেটটা তোমার এখানে আবার আসবে, তাই তো? আর লাস্টে কি বলছিলাম? ফাঁকা সেট। ফাঁকা সেট। তার মানে কি, উপসেটের ক্ষেত্রে তোমাকে প্রথমে সবসময় মাথায় রাখতে হবে যে তোমাকে যদি উপসেট নির্ণয় করতে বলে, অথবা পাওয়ার সেটের ক্ষেত্রেও তো পরে যে বিষয়টা সেমই, সেখানে উপসেটই লেখা লাগে। তো উপসেটের কাহিনীতে তুমি যখনই যাবা, প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে তোমার 2টা কিন্তু সেখানে হাতে আছে। কি কি? সেটা হচ্ছে তোমাকে যে সেটটা দিছে ওইটাও তোমার একটা উপসেট, আর হচ্ছে ফাঁকা সেট। তার মানে এই 2টা তোমার কাছে থাকবে। এছাড়া আর বাকি যতগুলো হয় সেই সেটগুলো তোমাকে লেখা লাগবে, তাই না? তো সেটা হচ্ছে আমাদের উপসেটের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সেটা। তো উপসেটের ক্ষেত্রে এখন আমরা অনেক সময় তো আমাদের ভুল হইতেই পারে, তাই না? যে হচ্ছে উপসেট নির্ণয় করতে যে আমি হচ্ছে একটা বা 2টা লেখি নাই। তো সেটা বুঝার জন্য কিন্তু আমাদের একটা ওয়ে আছে। সেই ওয়েটা কি? ধরো তোমার এই যে এখানে আমি যে যে সেটটা লিখছি, সেই সেটে তোমার হচ্ছে কয়টা উপাদান সংখ্যা আছে? 3টা। 3টা। তাহলে এখন আমি যদি ধরো যে আমি এখানে উপাদান সংখ্যাকে, ঠিক আছে, আমি যদি উপাদান সংখ্যাকে আমি যদি n দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করব? n। তাহলে এখন আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে আমি কিভাবে বুঝবো? সেই সূত্রটা দিয়ে আমি আমার যে উপসেটের যে সংখ্যা সেটা হচ্ছে আমি নির্ণয় করতে পারবো। আর সেই সূত্রটা কি, কেউ কি জানো? মনে আছে কারোর? 2n। 2n না, 2n বললে তো 2 এর সাথে n গুণ হয়ে যায়, 2 টু দি পাওয়ার n, রাইট?
তাহলে 2n দিয়ে আমি হচ্ছে বুঝতে পারবো যে আমার উপসেটের সংখ্যাটা ঠিক আছে নাকি, বা আমি হচ্ছে প্রথমে জিনিসটা বুঝে ফেলতে পারবো যে আমার উপসেটের সংখ্যা কত হবে। তো আমি যখন নাম্বারটা জানবো তখন হচ্ছে আমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, তাই না? আমি প্রথমে উপসেট গুলা লিখবো, লেখার পরে 2n দিয়ে দেখবো যে আমার উপসেট সংখ্যা এতগুলো হওয়ার কথা ছিল, আমি কি এতগুলো লিখছি নাকি লিখিনি। তাহলে এখন n এর জায়গায় যদি আমি 3 বসাই, যেহেতু এখানে আমার উপাদান সংখ্যা 3, তাই না? এখন n এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কত হয় আমার? 2 কত হয়? 8 8 হয়। তাহলে এখন আমি যে উপসেট সংখ্যা যে লিখছি উপরে, সেখানে কি 8টা আমার উপসেট আছে? আছে। হ্যাঁ আছে। তার মানে আছে। সেখানে ঠিক আছে, তাই না? হ্যাঁ তো এটা হচ্ছে এটা আমাকে অনেক সময় প্রমাণও করতে বলতে পারে যে হচ্ছে তুমি উপসেট সংখ্যা নির্ণয় করে দেখাও যে সেটা 2n সূত্রকে সমর্থন করে। তোমাকে কোশ্চেনটা এটা বলতে পারে, অথবা তোমাকে শুধু বলতে পারে যে হচ্ছে তুমি এই সেটের উপর উপসেট সংখ্যাটা তুমি বা উপসেট গুলো তুমি লিখে দেখাও। তো তুমি যখন উপসেট সংখ্যা যখন তুমি লিখতে যাবা, তখন হচ্ছে তুমি যদি তোমার যদি মাথায় থাকে যে আমার উপসেট সংখ্যা এত হবে, তো তুমি সবগুলো লেখার পরে চেক করলা যে হচ্ছে আচ্ছা আমার কি এতগুলো হয়েছে নাকি। যদি হয় তার মানে হচ্ছে তোমার উপসেট সংখ্যা মানে বা তুমি যে উপসেট গুলো বানাইছো সেটা হয়তো হয়েছে। তুমি যদি ভিতরে যদি আর ভুল না করে থাকো তাহলে হয়তো সেটা হয়েছে, তাই না? তাহলে আমরা শিওর হইতে পারবো এই জিনিসটা দিয়ে যে আমার এটা ঠিক আছে নাকি। তো এখন ধরো যে 3টা উপাদান থাকলে বেশি একটা প্রবলেম হয় না। এখন আমি ধরো 4টা উপাদান যদি দেই তাহলে আমার উপসেট সংখ্যা কয়টা হবে? ধরো আমি 1 2 3 4 দিয়ে একটা সেট বানাইলাম, এখন তোমাকে বললাম যে এটার উপসেট সংখ্যা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কি কি লিখবো? 16 হবে। উপসেট সংখ্যা হবে 16, তাই না? তো 16 কিন্তু অনেকগুলা উপসেট অ্যাকচুয়ালি। তো এখানে তোমার কিন্তু একটা বা দুইটা পরীক্ষার হলে ভুল হয়েই যেতে পারে, বা তুমি হয়তো লিখতে হয়তো ভুলে যাইতেই পারো। তাইলে প্রথমে হচ্ছে তুমি 2n দিয়ে জিনিসটাকে শিওর হয়ে নিবা যে আচ্ছা ঠিক আছে আমার উপসেট সংখ্যা এটা। তারপর হচ্ছে তুমি উপসেট গুলা লিখে তারপর মিলাইবা, চেক করে নিবা যে ওখানে 8টা বা 16টা এগুলা ওখানে আছে নাকি। তাহলে এটার উপসেট সংখ্যা কি কি হবে? সংখ্যা না, মানে উপসেট গুলা কি কি হবে? 1 1 2 3 আলাদা হ্যাঁ, আলাদা। এক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে সবগুলাকে একবার করে লিখব, তাই না? প্রথমে সবগুলাকে একবার করে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 1 2 3 4 লিখলাম একটা একটা করে, দুইটা এবার দুইটা করে লিখবো। দুইটা করে কি আমি লিখছি সবগুলা? হ্যাঁ। শিওর? না 3 4 লেখেন নাই। 4 এভাবেই ভুল হয়ে যেতে পারে একটা দুইটা করে। তারপরে দুইটা করে লিখলাম, এরপরে 3টা কইরা।